নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আগের চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছে, আমি বারবার বলি, আবার নতুন করে শুরু করেছো। তো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে রেখো। এবং যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, এবং যারা আমার আগেকার চ্যানেলটাতে যেটা ডিলিট হয়ে গেছে সেটাতে ছিলে, আমার পাশে ছিলে, আমায় ভালোবেসেছিলে, তারা প্লিজ ফিরে এসো, আবার প্লিজ 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 ফিরে এসো এবং লাইক কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো আমি খুব মিস করি, ভীষণ মিস করি। মানে আমি উদগ্রীব হয়ে বসে থাকতাম তখন, যখন ওই আগের চ্যানেলটা ছিল, যে আজকে কারা কারা কমেন্ট করলো, আমি সেগুলোর উত্তর দিতাম। এখন আমি উদগ্রীব হয়ে বসে থাকি যে তোমরা ফিরে এসে আবার আমাকে কমেন্টগুলো করবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার কপাল, আমার ভাগ্য যে অত ভালো ভালো বন্ধু পেয়ে, অত ভালো ভালো শুভাকাঙ্ক্ষী পেয়ে আমি হারিয়ে ফেললাম। এটা আমার কপাল। দেখো, কপালকে দোষ তো কেউ খণ্ডাতে পারবে না। তো আমি আর আফসোস করি না, কারণ আমি জানি আমি নতুন করে শুরু করেছি, আমি জানি আমি পারবই। হোক না, আমি কিছু রান্না করে দেখাতে পারছি না, ঘর ঝাড় দিয়ে দেখাতে পারছি না, এইগুলো আমি পারছি না, কারণ আমার বয়স হয়ে গেছে, মাঝবয়সী আমি, 57 বছর বয়স আর হবে এই 7ই জুলাই। আর দ্বিতীয় কথা, আমার একবার সেরিব্রাল হয়ে গেছে, প্রচণ্ড প্রেশার, ওই ঘুরে ঘুরে এইটা মানে এই মোবাইল নিয়ে নিয়ে ঘুরে বেড়ানো আমার পক্ষে সম্ভব না, আমার মাথা ঘাড় যন্ত্রণা করে। তো যতটুকু আমার দেহে, আমার শরীর পারমিট করে, আমি ততটুকুই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তবে এর মধ্যে কোনো মিথ্যাচার নেই। আমি বারবার বলি, আমার জীবনে ঘটে যাওয়া কথা, চোখে দেখা, কানে শোনা, উপলব্ধি করা, সেগুলোই তোমাদের কাছে আমি তুলে ধরি। যাতে তোমাদের ভালো না লাগতেও পারে, কি করব বলো। তো তোমরা আমার বন্ধু হতে পারছো না, আমাকে ঠিক ভালোবাসতে পারছো না, আমি ভালোবাসার হয়তো অযোগ্য, তাই জন্য হয়তো তোমরা আমাকে ভালোবাসতে পারছো না। যাই হোক, সেসব কথা বাদ দাও, দুঃখ কষ্টের কথা বাদ দাও। তো আজকে যেটা আমার কাহিনী, যেটা তোমাদের কাছে তুলে ধরবো, সেটাই তোমাদের কাছে মানে তুলে ধরছি আর কি। শোনো, বাড়িতে একটি সন্তান যখন জন্মায়, বিশেষত কন্যা সন্তান যখন জন্মায়, তখন কি হয়, তার মা তাকে অনেক কিছুতে, সে একটু বড় হওয়ার পর, মানে তার যখন বোধ শক্তিটা হয়, তার মা তাকে অনেক কিছুই শেখায়। যেমন নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতে হবে, তারপরে সবার সঙ্গে মানিয়ে চলতে হবে, এবং কিছু মানে উৎসব যেমন হয়, যেমন নববর্ষ, দুর্গা পুজোর যে দশমী, বিজয়া দশমী, দোলের দিন বাড়ির গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, এইগুলো একটি মা তার সন্তানকে শিখিয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে একটু বেশি নিয়মকানুন, ছেলেদের ক্ষেত্রে একটু কম, এটা সব জায়গাতে। এবং আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি বা শুনে আসছি যে আমাদের যে মাসিক হয় বা পিরিয়ডস হয়, সেই সময় ঠাকুর ছোবে না, ঠাকুর ঘরে ঢুকবে না, এবং এক একটা বাড়িতে হয়তো আরও অনেক কিছু কঠিন নিয়মও আছে, এটা আমি শুনেছি। যেমন আমার একজন বন্ধু বলতো, ওদের নাকি এই শরীর খারাপ মেয়েদের যে পিরিয়ডস হওয়ার সঙ্গে সঙ্গে নাকি মাথা ঘষে ফেলতে হয়, মাটিতে বিছনা করে শুতে হয়। আমার মা কিন্তু সেসব কিছু মানতেন না, শুধু বলতেন যে ঠাকুর ছোবে না, এবং যেই খাটে আমি শুচ্ছি, যে সেটা তখন ছোটোবেলা মাই করতো এবং এখন আমিও করি, সেই চাদরটা কেচে শুদ্ধি হয়ে মাথা ঘষতে হবে, এবং যে ওই সময় যেই জামা কাপড়গুলো আমরা পরেছি সেগুলো আমরা কেচে টেচে শুদ্ধ হয়ে তারপরে আমরা ঠাকুর প্রণাম করতে পারি, এইগুলো। তারপরে অনেক কিছু মানিয়ে চলা, অনেক অপমান হেসে সহ্য করা, এইগুলো কিন্তু আমরা মেয়েদের ক্ষেত্রে, আমাদের বাড়ির মেয়েদের আমরা শিখিয়ে থাকি, যেগুলো আমার মাও আমাকে করেছে, এবং আমার মা আরও করেছে। কী করে অল্প অল্প করে অর্থ সঞ্চয় করতে হয়,
মানে আমার কাছে ধরো একটা কেউ 500 টাকা এলো, আমি তো চাকরি করি না, কেউ আমাকে হয়তো 500 টাকা দিল, তার মধ্যে আমি মানে আনন্দে আত্মরা হয়ে 500 টাকাই একদিনে উড়িয়ে ফেলবো তা কিন্তু না। হয়তো কোনো দরকারে আমার খরচা করব, কিন্তু কিছুটা অর্থ অন্তত 200 টাকা 100 টাকা হলেও সঞ্চয় করে রাখতে হয়, সেটা বিপদে লাগে। এবং এটা আমার মা শিখিয়েছে, যেই ব্যাগে তুমি টাকা রাখবে টাকাটা কোনো রকমে গুজে রাখবে না, সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে। তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা আমাদের সব বাড়িতে, শুধু আমার মা কেন, সব বাড়িতেই আমরা মানে কম বেশি হয়েই থাকে এইসব নিয়ম, বা নিয়ম বলা ভুল ভুল এগুলো মানে নিয়ম শৃঙ্খলা বলতে পারো। তো তেমনি একটি নিয়ম আমি বলছি, যে যখন আমার মা এটা বলতো যে যখনই তুমি পুজো দিতে যাবে বা কোনো মন্দিরে যাবে, বাড়ির পুজোর কথা বলছি না, যখন তুমি কোনো মন্দিরে যাবে পুজো দিতে, বিশেষ করে অষ্টমীতে অঞ্জলি দেবা বা কোনো মন্দিরে যাবে, তখন কোনো মডার্ন ড্রেস বা যেগুলো দৃষ্টিকটু শরীরের অংশ দেখা যাচ্ছে বা খুব চাপা চুপি বা মডার্ন ড্রেস বলতে পারো, সেগুলো পরবে না। এটা ছোটবেলা থেকেই আমরা শিখে আসছি। শাড়ি না পরতে পারো, অন্তত একটা সালোয়ার কামিজ বা চুড়িদার এটা পরে যেও, কারণ তুমি মায়ের সামনে যাচ্ছ, তুমি তো আর ড্রেস দেখাতে যাচ্ছ না, মানে মা বা বাবা উভয়, মানে শিবের মন্দিরেও যেতে পারি, মায়েদের মন্দিরেও যেতে পারি, বাবা লোকনাথের মন্দিরেও যেতে পারি, বা জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে যেতে পারি, দক্ষিণেশ্বরে কালীঘাটের বিভিন্ন মায়েদের অন্নপূর্ণা মা যেতে পারি। তো তখন এ করো। এবং অষ্টমীর দিন আমার মা, আমি যখন বউ হয়ে গেছি, পায়ে আলতা পরে শাড়ি পরে অঞ্জলি দিতে বলতো। এবং আমার মা আরও বলতো বৃহস্পতিবার প্রত্যেক এভরি বৃহস্পতিবার মানে এভরি থার্সডে তুমি আলতা পরবে। হ্যাঁ, সেটা আমি অবশ্য করে উঠি মানে করি না। তা বিয়ের প্রথম প্রথম হয়তো বছরখানিক করেছিলাম, তারপরে আর করি না। কিন্তু আমার মা কিন্তু যতদিন সধবা ছিলেন ততদিন প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরতো। কিন্তু কারণ মানে তার টাইম তো খুব কম ছিল, কারণ যে সে স্কুলে একটা সরকারি স্কুলে চাকরি করতো। কিন্তু সকালবেলা উঠে বাড়ির যা কাজকর্ম করা, যদিও আমাদের কাজের লোক ছিল অনেক দিন পর্যন্ত, কাজকর্ম করার পর চান করতে যাওয়ার আগে মা প্রত্যেক বৃহস্পতিবার মা আলতা পরে যেত। তো আমরা এরকম ছোটোখাটো অনেক জিনিস আমরা মায়ের কাছ থেকে শিখি। তো আজকের যেটা আমি বলতে যাচ্ছি সেই কথাটা বলছি, মানে তোমাদের কাছে তুলে ধরছি। আমার এক ক্লাসমেট আমার সঙ্গে ডায়েটেশনেই পড়তো মাধ্যমিক পর্যন্ত, তারপরে 11-12-এও কোথায় গেল আমি জানি না। পরে আমার মেয়েরা যে স্কুলে পড়েছে এবং আমি যে স্কুলে পড়েছি সেন্ট জন ডায়েটেশনে, সেখানেই ওর সঙ্গে একদিন দেখা হলো। আমরা তখন গার্জেন হয়ে গেছি, প্যারেন্টস, সন্তানদের মা। তার সন্তানও সেই স্কুলে পড়ে, আমিও পড়ি। তো খুবই উগ্রতার পোশাক আশাক, মাটার কথা বলছি, মানে আমার ক্লাসমেটের কথা বলছি। তো সাজগোজ, চুলের কায়দা, মেকআপ, সে কালে ভদ্রে আসে, সেদিনকে কোনো দরকার বলে হয়তো এসেছিল, বা হয়তো ফিস দেবার কথা ছিল, হয়তো সেরকম মানে কোনো দরকারে এসেছিল। সে কিন্তু ল প্র্যাকটিস করে, তাই জন্য সে আসতে পারে না। তাদের গাড়ি আছে, তার মেয়ে গাড়িতেই যাতায়াত করে, ভালো কথা। তো আমি তার সাজ পোশাক দেখে হাঁ হয়ে গেলাম। তা মানে ওই রকম দিনের বেলা একটা 1টা-2টোর সময় একটা উগ্র করে মেকআপ, লিপস্টিক লাগানো, মানে লিপস্টিক তো আমিও লাগিয়ে দিতাম, সেটা না, মানে উগ্র মেকআপ বলতে পারো, যেটা একটা স্কুলের গার্জেনদের ঠিক ভালো লাগে না, দৃষ্টিকটু। এবং অনেকেই দেখলাম ওকে তাকিয়ে তাকিয়ে দেখছি। তো শ্বাসটাস তার ব্যাপার, সে তার মেয়েকে সেজে গুজে আসতেই পারে, কারণ সে তো কালে ভদ্রে তার মেয়ের স্কুলে আসে, একদিন তার ইচ্ছে করতেই পারে, কারণ কোর্টে তো সেই সাদা পোশাক কালো পোশাক পরেই সে যায়, সেটা নিয়ে আমি কিছু ভাবিনি, সাজতেই পারে। তো সে তো হই হই করে এসে আমাকে জড়িয়ে ধরলো, কতদিন পর দেখা, তুই কোথায় থাকিস, কি ব্যাপার বৃত্তান্ত সব হলো টলো, মিটে গেল। একদিন সে ফেসবুকে একটা পোস্ট করেছে, সেই পোস্টের ভিত্তিতেই আমি বলি, এবং সে আমাকেও বলেছে, পর তখন তো ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো, বলেছে শোনো, তারা মথুরা বৃন্দাবন বেড়াতে গেছিল, বৃন্দাবনে যে
কৃষ্ণের মন্দির, রাধা কৃষ্ণের মন্দির সবাই জানো, আমরা এটা তো মানে জগৎ বিখ্যাত। তো সেখানে তারা গেছে, সে, তার মেয়ে, তার হাজবেন্ড। তো মেয়েটি, তার মেয়ে আর কি, মেয়েটি কিন্তু খুব একটা ছোটো না তখন, তখন সে ধরো 11-12 ক্লাসেও পড়তে না, কলেজে পড়ে তখন। সে মেয়েটিও ল পড়তো, এখন সে লয়ার হয়ে গেছে। তো ল পড়ছে কলেজে, যথেষ্ট বড় মেয়ে। সে ওই মন্দিরে ছোট্ট একটি হট প্যান্টস বা হাফ প্যান্ট যেটাকে বলতে পারো, মানে তার খুবই ছোট, সে তার ফটো দেখিয়েছে বা দিয়েছে। মানে প্যান্টটা বলতে গেলে মানে হট প্যান্টসটা বলতে গেলে দেখাই যাচ্ছে না, তার শার্টটা এত বড়, মানে মনে হবে যে ওপর থেকে সে শার্ট পরে আছে। মানে তার থাইয়ের অনেকটা অংশ খোলা এবং পা তো খোলাই। সেটা পরে সে ওই কৃষ্ণ মন্দিরের বা রাধা কৃষ্ণের মন্দিরে সে পুজো দিতে গেছে বা দর্শন করতে গেছে বলতে পারো। তার মাও একটা প্লাজো প্যান্ট এবং একটা স্লিভলেস টপ পরে গেছে। যথারীতি যে দ্বার রক্ষিকা মহিলা ছিল, সে তখন, এবার ওর কথা মানে আমার ক্লাসমেটের কথা, সে নাকি তার মেয়েকে এরকমভাবে নাকি জোরে ধাক্কা দিয়েছে। তো পরবর্তীকালে জানা গেছে যে সে জোরে ধাক্কা দেয়নি, তাকে এরকমভাবে সরিয়ে দিয়েছে, মানে যাতে সে এক সাইডে সরে যায়। কেন সরিয়ে দিয়েছে? এরকম ছোট্ট প্যান্ট, কুরুচিপূর্ণ পোশাক পরে যেন সে মন্দিরে না যায়, এটাই সে বলতে চেয়েছে। তখন তার মা মেয়ে তার সঙ্গে প্রচণ্ড ঝগড়া করেছে এবং যে কর্তৃপক্ষ বাজকে ছিল জানি না, তাকে ডেকে এনে বলেছে যে আপনাদের মন্দিরে কোথাও কি লেখা আছে কোনো ড্রেস কোড আছে, বা এই ড্রেস পরে তুমি ঢুকতে পারবে না, বা এই ড্রেস পরে তুমি ঢুকতে পারবে। তখন তারা বলেছে না, সেরকম কিছু নেই। তবে জানি না এখন এইসব গণ্ডগোলের জন্য হয়েছে কিনা জানি না, মানে ইদানিং যারা যাচ্ছ এই 7-8 বছরের মধ্যে তাদের কথা আমি বলতে পারি না। তো না, সেরকম নেই। তখন বলছে তাহলে আমার মেয়েকেও ধাক্কা দিয়েছে কেন? তখন ভদ্র মানে যে ছিল আর কি কর্তৃপক্ষ, সে তখন ওই মেয়েটিকে বা দ্বার রক্ষিকাকে বলেছে তুমি কি ওকে ধাক্কা দিয়েছো? সে বলেছে না, আমি ধাক্কা দিইনি, আমি হাত দিয়ে ওকে সরে যেতে বলেছি, এরকমভাবে হাত দিয়ে সরে যেতে বলেছি, ধাক্কা আমি দিইনি। তখন বলছে যে ওরে হ্যাঁ, তখন ওরা বলছে হ্যাঁ তো তুমি ধাক্কা দিয়েছো। এবং একজন আছে না, মানে একটা কথা আছে না, একটা শিয়াল ডাকলে পরে 1000টা শিয়াল ডেকে ওঠে, একটা কাক ডাকলে পরে 1000টা কাক ডেকে ওঠে। তো সেরকম ওদের সমর্থন করে কিছু লোক আছে, দেখছে একটা মডার্ন ড্রেস পরা বেশ প্রভাবশালী হবে হয়তো, হ্যাঁ হ্যাঁ মেয়েটাকে জোরে ধাক্কা দিচ্ছে, হয়তো দিতেও পারে, আমি জানি না, আমি তো সেখানে ছিলাম না। সে, তার মেয়ে, তার বর তৎক্ষণাৎ ওখানকার পুলিশ স্টেশনে চলে গেল এবং পুলিশকে ডায়েরি মানে ওই দ্বার রক্ষিকার নামে ডায়েরি করলো, বা মন্দিরের কথা যা যা ঘটেছে সেগুলো বলল। তখন সেই পুলিশ এলো, পুলিশ এসে বললো না তুমি ধাক্কা দিয়েছো কেন, এটা উচিত না, ওরা তো আমাদের ট্যুরিস্ট, ওরা আসে বলে, মানে ওরা তো দর্শন করতে এসছে। তখন বলছে না, আসলে ওনার জামাটা ঠিক মন্দিরে ঢোকার মতন না। তখন ওর মা চিৎকার করে যাচ্ছে, এখানে কোনো কিছু লেখা নেই, যদি লেখা থাকতো তাহলে আপনারা মামলা মানে করতে পারতেন, আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব, আমি একজন বড় লয়ার, হাইকোর্টের সিনিয়র লয়ার, এইসব নানা রকমের সে বড় বড় বিগ টক বলতে লাগলো। তো পুলিশ তখন তাদের মানে ওখানকার লোকেদেরই বললো না, যাই করে আসুক না কেন, তখন কিন্তু এটা তোমরা করা ঠিক হয়নি। তো তারা, তাদের মা মেয়ে তখন গর্বে গর্বিত, তারা বিজয় লাভ করেছে এদেরকে নিচুতা দেখিয়ে। কিন্তু পুলিশটাও নাকি বলেছিল যে ম্যাডাম কিছু মনে করবেন না, যখন মন্দিরে এসছেন তো মেয়েকে একটা বড় জামার সালোয়ার কামিজ শাড়ি এসব না পরলেও মডার্ন ড্রেসে যদি পরে একটা বড় প্যান্ট বা বড় লং স্কার্ট এইগুলো পরিয়ে আনলেই পারতেন। মানে সত্যি এটা দৃষ্টিকটু লাগছে। সে নাকি পুলিশের সঙ্গেও নাকি, ও তাহলে আপনি তো এখানকারই লোক, আপনি তো ওদের দলে হবে, ঠিক আছে আপনাকে আমি আদালতে ডেকে নেব। তখন বলছে না ম্যাডাম আপনি রাগ করবেন না, ওনারা নাকি পোলাইটলি ব্যবহার করছে।
এটা আবার আর একজনরা গেছিলো ওদের সঙ্গে, সেটা বলতে ভুলে গেছি, সে আমাকে বলেছে, মানে আর একজনরাও গেছিলো তাদের সঙ্গে, সেও আমার ক্লাসমেট ছিল। তারা বলেছিল যে না, দোষটা কিন্তু ওই এদেরই, মানে যারা ঝগড়া করছে তাদের। তো আমি বলে রাখি, আমার যে ক্লাসমেট সে কিন্তু আহামরি কোনো বড় লোকের বাড়ির মেয়ে না, বা হাই সোসাইটিতে, কারণ ওকে তো আমি বিয়ের আগে মানে স্কুল লাইফ থেকে চিনি, খুব হাই সোসাইটিতেও সে যে বিলং করতো তা না। তো আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারেই তার বাপের বাড়ি ছিল। তো সেখানে তো আমাদের মারা যেমন বলতো, মানে যেই কথাগুলো আমি আগেই বললাম, যে অঞ্জলি দিতে গেলে, পুজো দিতে গেলে পরে একটু মানে শাড়ি, বিয়ের পর যেমন শাড়ি পরে যাও, নিদেন পরকে সালোয়ার কামিজ পরে যাও, বা গা ঢাকা পোশাক, তা বলে আমি বলছি না ফুল হাতা জামা পরে যাওয়া, সেটা আমি বলছি না, মানে ভদ্রস্থ বা দৃষ্টিকটু না সেরকম ড্রেস পরে যাওয়া, এটা তো আমাদের ছোটোবেলা মা ঠাকুমা বা যার বাড়িতে জেঠিমা কাকিমা তাদের কাছ থেকে, শুধু যে তারা আমাদের মুখে বলেছে যে এটা করা উচিত না করা উচিত না, তা কিন্তু না। আমরা কিন্তু আমাদের মা মাসি পিসি জেঠিমা কাকিমাদের দেখে শিখি। যখন আমি দেখছি আমার মা একটা পাট ভাঙা কাপড় বা ধোয়া কাপড় পরে পুজো দিতে যাচ্ছে, তো আমিও সেটা শিখেছি, সেটাই নিয়ম, যে আমরা মায়েদের দেখে শিখি বা বাড়ির গুরুজনদের দেখে শিখি। তো আমার যে ক্লাসমেট তার মাও তো সাধারণ, আমি দেখেছি যতদিন। তো সে নিশ্চয়ই তার মেয়েকে কি তার মেয়ে কি তাকে দেখে শেখেনি? হয়তো তার বিয়ে হয়েছে হাই সোসাইটিতে, বা বিয়ে হয়েছে এমন পরিবারে তারা এইসব মানে না, কিন্তু কোথাও তো মনটা একটা খুঁতখুত করা উচিত। যেমন আমার গুরুদেবের বাড়িতে কিন্তু শরীর খারাপ হলে বা মাসিক হলে বা পিরিয়ডস হলে কিন্তু ঠাকুর ঘরে ঢোকা বারণ না, বা ঠাকুর ছোঁয়া বারণ না, কিন্তু সেই যে আমাদের একটা সংস্কার আমার মা দিয়ে এসছে, না ওই সময় ঠাকুর ঘরে ঢুকবে না, দূর থেকে প্রণাম করবে, পরে পরিষ্কার বস্ত্র যখন শেষ হয়ে যাবে পরিষ্কার বস্ত্র পরে মাথা ঘষে, এবং 5 রাত কাবার করে 6 দিনের দিন তুমি মাথা ঘষে শুদ্ধ কাপড়ে ঢুকবে। যতই আমার গুরুদেবের এতে বাড়িতে সেটা বারণ থাকুক না কেন, আমিও কিন্তু মন থেকে কিন্তু সেই মায়েরটাই মেনে চলেছি, জানো তো। তো আমার মেয়েদেরও সেটা আমি শিখেছি, এবং তারাও সেটা মানে। এবং অনেক সময় ছোঁয়াছুঁই হয় না, যে হয়তো হয়ে গেল কিছু একটা ছোঁয়াছুঁই হয়ে গেল, মানে ওরা আটকে ওঠে আমার দিকে তাকে, এটা হয়ে গেল, কারণ এটা আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি, এবং এই সংস্কার আমার মা আমাকে দিয়েছে, আমিও আমার মেয়েদের দিয়েছি। যদি মন্দিরে ড্রেস কোড বলে কিছু না থাকে, মানে এই ড্রেসটা পরে তুমি ঢুকতে পারবে না বা এটা পরেই ঢুকতে হবে, না থাকলেও আমার অন্তরাত্মা কি বলে? আমার অন্তরাত্মা তো, আমি একটা মন্দিরে আমি তো ফ্যাশন শো করতে যাচ্ছি না, বা আমি এইটা মানে আমার স্মার্টনেসও দেখাতে যাচ্ছি না। আমি বলছি না একটা হট প্যান্টস পরাটা খুব রুচিপূর্ণ, সেটাও আমি বলছি না, সাজো না, তুমি অন্য জায়গায় সেজে ঘুরে বেড়াও, সমুদ্রের তীরে যখন বেড়াতে যাচ্ছ পরো, বা যেখানে ঘুরছো বেড়াচ্ছ যা ইচ্ছে পড়ো, উলঙ্গ হয়েও করো, কিছু করার নেই। কিন্তু একটা মন্দিরেও আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, যে একটা মন্দিরে যখন আমি ভিজিট করব বা যাব, একটু ইন্ডিয়ান ড্রেস বা একটু ভালো ঢাকাঢুকি জামা পরেই আমার মনে হয় যাওয়া ভালো। এটা আমার একমাত্র নিজস্ব মতামত। এর দ্বিমত হতে পারে, অনেকে বলবে বেশ করবো, আমরা স্বাধীন, কেন করবো না, এসব হতে পারে, কিন্তু এটা একান্তই আমার মতামত। তো এই নিয়ে পুলিশি ঝামেলাও হলো, ওদেরকে মানে যেহেতু এফআইআর করেছিল বা কিছু হয়েছিল, সেই নিয়ে ঘুরবে বেড়াবো কি 2-1 দিন তাদের ওইখানেই গেছে, মানে পুলিশের স্টেশনে চক্কর কাটতে তাদের গেছে, 2-1 দিন গেছে। তো ওই যাত্রাটা কি ওদের শান্তিপূর্ণ হলো? মানে মনে যে একটা আনন্দ নিয়ে তারা ঘুরতে গেছিলো, মন্দির দর্শন করতে গেছিলো, ওখান থেকে আরও অন্য জায়গায় ওরা বেড়াতে যাবে করতে গেছিলো, একটা মনে খিচ মতন ধরে যায় না, সেটা কি ধরে মানে হয়নি, মানে মন থেকে একটা মানে খোলা মনে যে বেড়ানো, সেটা কি হলো? তো
আমার যতদূর মনে হয় মেয়েটার বলা উচিত ছিল যে সরি আমি বুঝতে পারিনি, ঠিক আছে আমি তাহলে কিছু মনে করবেন আমি এটা পড়ে চলে এসেছি, আমি প্রণাম করে চলে যাচ্ছি। আমার মনে হয় এটাই বলা উচিত ছিল। মানে ওরা তো ওখান মানে কি বলবো ওখানকারই লোক, ওদের কাছে মানে এটা কোনো ইগোর ব্যাপার না যে আমি একটা দ্বার রক্ষিকার কাছে সরি বললে আমি নিচু হয়ে গেলাম, তা কিন্তু না। তা এখানে কোনো ইগোর ক্ল্যাশ থাকা উচিত না, আর মানুষের মধ্যে ভেদাভেদ থাকা উচিত না। কাজ কাজ, সে ওই কাজটাই করে, ওই কাজটাই করে তার রুজি রোজগার চলে। মানে তাকে আমি একটা মানে নিম্ন শ্রেণীর বা নিম্ন ব্যাপারের মতন তাচ্ছিল্য করা উচিত না। সে তো আর চুরি করে খাচ্ছে না বা ডাকাতি করে খাচ্ছে না বা খারাপ পথে রোজগার করেও খাচ্ছে না। সে তো ওই কাজ করে দ্বাররক্ষিকার কাজ করে সে অর্থ উপার্জন করেই সে তার খাওয়া পড়া চালাচ্ছে, তাই না? তো এটা কিন্তু খুব উচিত তোমাদের বাড়ির ছেলে মেয়েদের শেখানো। কাউকে নিচু নজরে দেখা উচিত না। এমনকি কি বলবো, এই যে আমাদের ম্যাথর জমাদার যাকে বলে, এরা এই কাজটা করে বলেই আমাদের কিন্তু রাস্তাঘাট বাথরুম সব পরিষ্কার থাকে। মুচি আমাদের জুতো সেলাই করে বলে তো আমরা সেলাই করা জুতো পরে মানে বের হতে পারি। মানে এরা হলো আমাদের বন্ধু। এরা যদি মানে এরা হলো সমাজের বন্ধু। এরা যদি না থাকতো তাহলে আমরা অনেক কিছুই আমাদের দ্বারা সম্ভব হতো না। তো কাউকেই আমাদের নিচু নজরে দেখা উচিত না। এই যে অনেক জায়গায় রাত্রিবেলা যে নাইট গার্ড বেরোয়, তারা আছে বলেই আমরা শান্তিতে রাত্রিরে ঘুমোতে পারি। তো সেও তো একজন রক্ষক, মানে পাড়াতে পাড়াতে ঘুরে বেড়ায়। তো আমি এই মা মেয়েকে একদমই সাপোর্ট করিনি। বিশাল করে পোস্ট দিয়েছিল এবং ফোনেও বলেছিল, তখন আমি মুখে কিছু বলিনি, কারণ বাবা দরকার নেই ঝগড়াঝাটি, আমি পছন্দ করি না। আমি হ্যাঁ হ্যাঁ করে শুনে গেছিলাম, সেটা হয়তো আমি ভুলই করেছিলাম। আমার হয়তো ওটা বলা উচিত ছিল যে মন্দিরে যখন যাচ্ছ তখন কিছুটা মানে ইন্ডিয়ান ড্রেস পরে যাওয়াই মনে হয় উচিত। এবার ও আর একটা কথাও বলেছে, কেন বিদেশিরা যখন ঘুরতে আসে তখন তারা কি শাড়ি পরে সালোয়ার কামিজ পরে যায়? ওরা তো বিদেশিরাও তো ঘুরতে আসে, তারা তো ওই রকম ড্রেস পরে আসে। তো আমরা তো বিদেশি বা বিদেশিনী না, আমরা তো এখানকার লোক। তা আমরা কেন বিদেশি কালচার নেব? আমরা তো আমাদের কালচারটাকেই ধরে তুলব। আমরা কি এত সহজে আমাদের ওই মা ঠাকুমার দেওয়া যে সংস্কার বা আমাদের ইন্ডিয়ান কালচার আমরা ভুলে যাব কেন? অপরকে আমরা নকল করবই বা কেন? ওটা ওদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার। তো তোমাদের কি মত তোমরা জানিও আমাকে কমেন্ট করে। আর আজকের আমার এই উপস্থাপনা যদি তোমাদের পছন্দ হয় নিশ্চয়ই তোমরা লাইক করে কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াও, আমার হাতটাকে শক্ত করে ধরো। আমি একেবারে ভালোবাসা না পাওয়ার পাওয়ার অনুপযুক্ত নয়, কিন্তু আমি একেবারেই খুব যে তোমাদের ভালোবাসা পেতে পারি না এমন কিন্তু নয়। একেবারে যে পাতে ফেলে দেওয়া যায় না আমার এই কথাগুলো, তাও কিন্তু নয়। তো আমার পাশে এসে দাঁড়িয়েও আমার হাতটা ধরো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।